আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আজকেও আদালতে তোলা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের এমপিদের। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আজ কাদেরকে আদালতে তোলা হয়েছে, নতুন করে কোনো রায় দেয়া হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এখন পর্যন্ত আসলে আমরা তেমন কোনো তথ্য পাইনি। আমরা সকাল থেকে যেটা দেখেছি আসলে সাবেক যে খাদ্যমন্ত্রী এবং আপনার সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, তাকে আসলে আপনার আদালতে সকাল ঠিক 10টা নাগাদ নিম্ন আদালতে আনা হয়েছে। তবে এছাড়া আমরা যেটি তথ্য পেয়েছিল ভোলার যে সংসদ সদস্য আপনার জ্যাকব, তাকেও আনার তথ্য পেয়েছি। তবে আমরা যতটুকু জেনেছি এখানে এসে, সেটি হলো আপনার সাবেক যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তাকে 8 দিনের রিমান্ড শেষে আজকে আসলে আদালতে তোলা হবে এবং আজকে তাকে আসলে এই কোর্টে প্রেরণ করা হলে এবং আদালতে তোলা হলে আসলে তাকে কি পুলিশ আবার নতুন করে এই মামলায় রিমান্ড চাইবে কিনা বা অন্য কোনো মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এমন তথ্য আসলে আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি হয়তোবা তাকে আজকে কারাগারে প্রেরণ করতে পারে। এবং আরেকটু বলে রাখি যে আপনার যে জ্যাকবকেও আসলে আপনার রিমান্ড শেষে কিন্তু আজকে আপনার আদালতে হাজির করার কথা রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, এছাড়াও আপনার যে গতকাল যে আপনার চিন্ময়কে আসলে গ্রেপ্তার করা হয়েছিল, চিন্ময় দাসকে আপনার, আর তাকে আসলে আপনার এখানে আনার আমরা কোনো তথ্য পাইনি। এবং আমরা যতটুকু জেনেছি আসলে তাকে হয়তো বা চট্টগ্রাম যে আদালতে সেখানে নেওয়া হবে, কারণ চট্টগ্রামেই আসলে সেই মামলাটা রুজু করা হয়েছে, সেই কারণে তাকে সেখানে নেওয়ার কথা আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত এই ঢাকার যে নিম্ন আদালত, এখানে আনার আসলে কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত আসলে পাইনি। আর একটু বলে রাখি যে আপনার এছাড়া কিন্তু আসলে গতকাল যে মহিবুল হক চৌধুরী, তাকে কিন্তু আসলে আপনার গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে ডিবি পুলিশ থেকে আমরা এই তথ্য পেয়েছি এবং তাকে আসলে আজকে নিম্ন আদালতে আনার কথা রয়েছে। সবকিছু মিলে আর কি আমরা এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের তথ্য পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি হয়তোবা আর কিছুক্ষণ পরে আসলে আপনার কামরুল ইসলামকে এবং জ্যাকব, এই দুজনকে আসলে আপনার আদালতে তোলা হবে এবং আর নতুন করে কোনো রিমান্ড চাইবে কিনা বা আপনার আর কোনো ধরনের কোনো আপনার যদি আসলে নতুন কোনো মামলা আসলে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো নিশ্চিত তথ্য পাইনি। তবে আমরা যদি তথ্য পাই এবং আদালতে আসলে তোলা হলে 8 দিনের রিমান্ড শেষে এবং জাকিবের যে রিমান্ড আছে সেই রিমান্ড শেষে আদালতে যদি তোলা হয় এবং আসলে পুলিশ কি চাইবে সেটা তার উপরে ডিপেন্ড করে আসলে আমরা জানতে পারবো আসলে কি আজকে করা হবে এবং এরপরেই আমরা হয়তো দর্শকদের আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল আমার কাছে নিম্ন আদালতের সর্বশেষ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এ নিয়ে জানাতে ফেনী ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় এবং জুয়েল রানা। নিলয়, দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আসলে ডানা, আপনি যেমনটি বলছিলেন, আসলে শীত যতই ঘনিয়ে আসছে ততই আসলে বাজারগুলোতে আসলে শাকসবজি সরবরাহ কিন্তু অনেকটা বেড়েছে। আমরা এখন এই মুহূর্তে আছি ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে। আমরা এখানে এসে সকাল থেকে আসলে যেটি দেখেছি, এখানে আসলে শীতকালীন সবজির যে চাহিদা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে, ক্রেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে বিশেষ করে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত আয়ের যে সকল ক্রেতারা রয়েছে, তারাও এখনও আসলে এইসব সবজি বাজার নিয়ে কিন্তু তারা বিপাকে পড়েছে। তারা কিন্তু এখনও তাদের যে আয় এবং ব্যয়ের যে সামঞ্জস্য সেটি কিন্তু তারা এখনও মিলাতে পারছে না। তবে আমি আপনাকে বলে রাখি যে এখানকার বাজারের যে দৃশ্যগুলো সেটি কিন্তু প্রতিদিন কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের সাথে সাথে আসলে ক্রেতাদের মনে কিছুটা স্বস্তি ফিরছে। আমরা দেখেছি এখানে প্রতি কেজি পেঁয়াজ 90 টাকা, আলু প্রতি কেজি 70 টাকা, নতুন আলু 100 টাকা, টমেটো 120 টাকা, কাঁচামরিচ 80 টাকা, বেগুন 70 টাকা দরে এভাবে কিন্তু প্রতি সবজি বিক্রি হচ্ছে। তবে এছাড়াও আমরা দেখেছি শাকসবজির যেটি বাজার সেটিতে রয়েছে লাউ শাক এবং মূলা শাক, পুঁই শাক সহ এসব প্রতি 8 মুঠা বিক্রি করছে কিন্তু 20 থেকে 50 টাকা দরে। এছাড়া আমরা আসলে দেখেছি যে মাংসের বাজার সেটিতে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। সেখানে 150 থেকে প্রায় 250 টাকা দামে বিক্রি হচ্ছে মুরগি। তবে আমরা এখন একজন ক্রেতার সাথে কথা বলতে জানতে চাইবো আসলে এখানকার যে বাজারের যে চিত্র সেটি আসলে দাম কেমন দেখছেন, আসলে ক্রয়ের ক্ষমতার মধ্যে আছে কিনা? ক্রয় ক্ষমতার ভিতরে আসলে না। আমরা ফুলকপি আগে কিনতে আমরা 30 টাকা 40 টাকা, এখন ফুলকপিকে 80 টাকা, তারপরে সিম বলতেছি 120 টাকা 100 টাকা।
দ্রব্যমূল্যের দাম এভাবে যদি কন্টিনিউ ঊর্ধ্বগতি হয়ে থাকে তাহলে তো আমরা সবজি কিনতে পারবো না, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য। আমরা আলু কন্টিনিউ আমরা বাসায় আলু থাকতো, আলু দিয়ে ডিম দিয়ে নর্মালি আমরা রান্না করে খেয়ে ফেলতাম, সেই আলু 70 টাকা 100 টাকা বিক্রি করে এখন। তো আমরা এভাবে যদি সিন্ডিকেটগুলো যদি এভাবে কন্টিনিউ এভাবে অব্যাহত থাকে তাহলে আমরা কিছু কিনে খেতে পারবো না আর সামনে। জি, আমার এই বিষয়ে ধন্যবাদ। আসলে একজন ক্রেতা বলছিলেন যে এখানকার আসলে যে বাজারের যে চিত্র সেটি কিন্তু এখনো আসলে নিম্ন আয়ের মানুষের আসলে ক্রয় ক্ষমতার মধ্যে নেই। তবে যতই সামনের দিনগুলো আসছে, সামনের দিনগুলোতে এই ধরনের ক্রেতারা যেন স্বস্তিতে বাজারে এসে তাদের পছন্দ মতো বাজার করতে পারে এবং বাজারের যে দ্রব্যমূল্য সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখবে এমনটি কিন্তু প্রত্যাশা করছে। তবে এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা গত এক সপ্তাহ কোথাও কোনো ধরনের আসলে বাজারের যে মনিটরিং সেটি কিন্তু মাঠে আমরা মনিটরিং টিমকে আমরা দেখিনি। তবে জেলা প্রশাসকের যে বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বাজারে মনিটরিং করার কথা থাকলেও এখনো পর্যন্ত তাদেরকে মাঠে দেখা যায়নি। তো ডানা, এই ছিল আমার কাছে এবং আমরা এখন চলে যাব কুড়িগ্রামের রানার কাছে। নিলয়, আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামে কিন্তু শীতকালীন যে বিভিন্ন শাকসবজি রয়েছে সেটির কিন্তু সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু যে বিভিন্ন যে শাকসবজি রয়েছে সেটির কিন্তু দাম অনেকটা কমেছে। আপনাকে একটু জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু পরপর 3 দফা বন্যার পরে কিন্তু এসব শাকসবজি এখানকার কৃষকরা আসলে লাগিয়েছিলেন। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার জিয়া বাজার। এখানে কিন্তু প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 45 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, এছাড়াও বাঁধাকপি 40 টাকা, মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 65 টাকা কেজি। এছাড়াও যেটি আমদানি করা পেঁয়াজ রয়েছে, যেটা ভারত থেকে আমদানি করা পেঁয়াজ, সেটি কিন্তু 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও ধনে পাতা যেটি সেটি কিন্তু 30 থেকে 35 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। আমি কুড়িগ্রাম যে এছাড়াও কিন্তু এখানকার যে ভোক্তা রয়েছে তারা বলছেন কিন্তু শীতকালীন যে বিভিন্ন শাকসবজি রয়েছে সেটির কিন্তু দাম আসলে কিছুটা কমলেও কিন্তু আলুর যে দামটি সেটি কিন্তু চড়া রয়েছে, যার ফলে কিন্তু এখানকার যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু আলু কিনতে আসলে হিমশিম খাচ্ছে। এখানে কিন্তু এই পাইকারি বাজারে প্রতি কেজি আলু আসলে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, যেটি আসলে বিভিন্ন গ্রামগঞ্জের যে হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু 75 থেকে আসলে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে আমার সঙ্গে একজন এখানকার সাধারণ ভোক্তা রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আপনি একটু বলবেন যে কেমন আসলে শীতকালীন শাকসবজির দাম কেমন দেখছেন? আমাদের এখানে শীতকালীন শাকসবজি অনেকটা বেড়ে যাওয়ায় দামটা অনেক স্বস্তি নাগালের বাইরে চলে আসছে। এখন হলো শুধু আলুর বাজারটাই একটু চড়া, আলুর দামটাই অনেকটা চড়া, যার কারণে আলুটা কিনতে আমরা হিমশিম খাচ্ছি। একটু আলুর দামটাই শুধু চড়া, আর শাকসবজিটা অনেকটা দামটা অনেক স্বস্তির নাগালে চলে এসেছে। শাকসবজি অনেকটাই আমদানি আছে আমাদের বাজারে। ধন্যবাদ। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমি কিন্তু সকালে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে আমি ওনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আলুর আসলে খাওয়ার যে আলুটি সেটির কিন্তু আসলে সরকারি নির্ধারিত দাম না থাকার কারণে কিন্তু তারা বাজারে আসলে অভিযান পরিচালনা করতে পারছে না। তারপরে তারা বলছেন যে আমাদের পাশাপাশি যারা সিভিল সোসাইটি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক রয়েছে তারা যদি বিভিন্ন বাজার মনিটরিং করে সেক্ষেত্রে কিন্তু আলুর দামটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে শীতকালীন শাকসবজির যে উৎপাদন সেটি কিন্তু সরবরাহ আরো দিন দিন বেড়ে যাবে, তখন কিন্তু বিভিন্ন যে শাকসবজি রয়েছে সেটির দাম কিন্তু আরো সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের নাগালে চলে আসবে। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। ফেনী ও কুড়িগ্রাম থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এ নিয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বর্তমানে কি দেখছেন সেখানকার পরিস্থিতি? ডানা, যেমনটি বলছিলেন আপনি, আমরা কিন্তু সকাল থেকেই রয়েছি ঢাকা ইপিজেটের সামনে।
যেটি নবীনগর চন্দ্র মহাসড়ক। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই সকাল থেকে তারা শ্রমিকরা এসেছেন, যেটি লেনি গার্মেন্টস ফ্যাশন এবং লেনি অ্যাপারেন্স, এই দুটি প্রতিষ্ঠানের 7,500 শ্রমিক সকাল থেকে কিন্তু এই জায়গাতে অবস্থান করছেন এবং তারা বলছেন যে করোনাকালীন সময়ে করোনার অজুহাতে যে কারখানাটি বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ, এরপর থেকেই কিন্তু এই কারখানার শ্রমিকদের তারা যে পাওনা দিয়ে পরিশোধের জন্য বারবার মালিককে তাগিদ দিলেও কিন্তু সেটি তারা পূরণ করেনি, যেটি গড়িয়েছে আজকে 4 বছরে। বিভিন্ন সময় তারা যেহেতু এটি ডিএপিজেটের ভেতরে অবস্থিত, তাই তারা বারবার ব্যবসা কর্তৃপক্ষকে তারা এই বিষয়টি অবগত করেছেন। তাদেরকে দেওয়া সর্বশেষ তারিখ ছিল আগামী 30 তারিখ, যেহেতু 30 তারিখটি শনিবার এবং 29 তারিখটি শুক্রবার, এখন পর্যন্ত তাদেরকে কোনো ধরনের নোটিশ না দেওয়ার কারণে কিন্তু সকাল 6টা থেকে শ্রমিকরা এসে এই যে নবীনগর চন্দ্র মহাসড়ক রয়েছে সেটি অবরোধ করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অবস্থান করেছেন। এবং শ্রমিকরা যেটি বলছেন যে এতদিনেও তাদের যে পাওনা পরিশোধ করেনি, মালিক পক্ষ ইতিমধ্যে যে কারখানাটি ছিল সেটি বিক্রি করে দিয়েছেন, অন্য মালিক এসে সেই কারখানাটি পরিচালনা করছেন। এখনো পর্যন্ত তাদের কিন্তু পাওনা পরিশোধের কোনো ধরনের কোনো ব্যবস্থা কিন্তু মালিক পক্ষ করেনি, বরঞ্চ তারা বারবার যখন ব্যবসা কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেছেন তাদেরকে বলেছিলেন যে এই 30 তারিখে তাদের পাওনা পরিশোধ করবেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ধরনের তাগিদ না দেওয়ায়, কোনো ধরনের নোটিশ না দেওয়ায় কিন্তু আজকে তারা সড়কে নেমে আসতে বাধ্য হয়েছেন। এখানে রয়েছেন শ্রমিকরা, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যে কি দাবি নিয়ে তারা এসেছেন এবং কখন তারা সড়ক থেকে সরবেন। আপনারা কতক্ষণ এখানে থাকবেন এবং কি দাবি নিয়ে এখানে আসছেন? আমরা এই লেনি ফ্যাশনের 7,500 ওয়ার্কার দীর্ঘ 4 বছর ধরে অপেক্ষা করতেছি আমাদের পাওনা আদায়ের জন্য। ব্যবসা কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিয়েছিল যে 30শে নভেম্বর আমাদের টাকা পরিশোধ করা হবে এবং এখানে 32 ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সিয়াম স্যারও বলেছিলেন যে আমাদেরকে 30 তারিখের ভিতরে টাকা পরিশোধ করা হবে, কিন্তু গত 24 তারিখ আবার ব্যবসা এখানে কর্তৃপক্ষ বলতেছে যে তারা আরও সময় চাচ্ছে। তো এই ফেসিবাদ সরকারের আমলে যেগুলো এখনো পর্যন্ত আমলা রয়ে গেছে তারা এখন পর্যন্ত দুর্নীতিগ্রস্তভাবে চলেছে। আমাদের এই টাকাটা আত্মসাৎ করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। আমরা একটা ফ্যাক্টরি বিক্রি করছি 83 কোটি টাকা, আমরা ওয়ার্কার পাবো 66 কোটি টাকা, অথচ আমাদের সে টাকাটা ওরা দিচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে আমি শ্রম উপদেষ্টা শহীদ স্যারের এবং এই সড়ক থেকে সরে যাবে, আমরা যতক্ষণ পর্যন্ত ব্যবসার চেয়ারম্যান আমাদের কাছে আসবে না এবং 30 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরোধ করব। শুনছিলেন যে যারা এখানে আন্দোলনে রয়েছেন তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সড়কে তারা অবস্থান করবেন। এছাড়া আমরা দেখেছি যে সকাল 6টা থেকে যেহেতু তারা এই সড়কে অবরোধ করে এখানে অবস্থান করছেন, এর ফলে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এই সড়ক ব্যবহারকারীদের। আমরা দেখছি যে যারা এই পথচারী রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে দিয়ে এই সড়কটি ব্যবহার করছেন। তো এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ। কুমিল্লায় স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ মাংসের দামেও ঊর্ধ্বগতি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, দাম কমাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি ডানা, আপনাকে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আসলে দাম কমানোর জন্য যে মুক্ত মনিটরিং যারা রয়েছে তারা আমরা সেভাবে দেখতে পাইনি কুমিল্লায়। আমি একটা জানা রাখি, কুমিল্লার প্রতিটি দোকানে আমরা দেখেছি ঘুরে, কুমিল্লা বিশেষ করে তেলের যে একটা কারসাজি রয়েছে, সেই তেলের কথা যদি বলতে হয়, তেল এখন বর্জ্য তেল পাওয়া যায় না, যে বোতলজাত যে তেলটা, সেই তেলের কারণ হচ্ছে তেলটার একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ প্রতিটা দোকান আমরা ঘুরেছি, তারা বলছে কোম্পানি তেল দিচ্ছে না। এর কারণ হচ্ছে খোলা তেল বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, এবং সেদিক থেকে যদি বলি বোতলজাত তেল বিক্রি হচ্ছে 164 টাকা। তারা এখন বোতলজাত তেল না দিয়ে এখন খোলা তেলে বোতলজাত তেল কেটে আসলে খোলা তেল বিক্রি করা হচ্ছে। তা আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বক্তব্য অধিকার, তারা বলছেন আজ থেকে অভিযানে নামবেন, এবং যখন অভিযোগ করে তখন অভিযানে নামে বক্তব্য অধিকার আমরা দেখিনি নিয়মিত বাজার মনিটরিং করতে। আর বিশেষ করে এখানে যদি বলি আপনার চালের কথা, প্রতি বস্তায় চালের দাম বৃদ্ধি পেয়েছে 1 থেকে 150 টাকা এবং 200 থেকে 250 টাকা প্রকার ভেদে। তবে এক পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকার পেঁয়াজ 100 টাকা, আদা বিক্রি হচ্ছে 220 টাকা, রসুন বিক্রি হচ্ছে 230 টাকা, চিনি বিক্রি হচ্ছে 125 টাকা 130 টাকা, মুসুর ডাল 120 টাকা 125 টাকা। আপনাকে যে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে তেলের যে সংকট, এই সংকটের কারণে আসলে তারা যারা দোকানদার তারা বলছেন যে আমাদেরকে বোতলজাত তেল কোম্পানিতে দেওয়া হচ্ছে না। এর কারণ হচ্ছে বাজারে যে খুচরা যে তেল বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্য দেওয়া হচ্ছে 147 টাকা তো 152 টাকা, তবে এটা বিক্রি হচ্ছে 180 টাকা করে। এই কারণে বোতলজাত তেল কেটে
আসলে বিক্রি করছে। কোম্পানির যারা আছে তারা এই জন্য বোতলের তেল দিচ্ছে না, কারণ হচ্ছে খুচরা তেলে এই বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তো এই কারণে বাজারটা কার সাথে তেল নিয়ে। আর চালের কথা যদি বলতে হয়, চালের একটা সিন্ডিকেট রয়েছে বাজারে, সিন্ডিকেট অনুযায়ী চালের দাম এখন সিজনে এসেছে কমার কথা, তবে নতুন চাল আসার কারণে কিছু আপনার যে BR22, কাজললতা, পাইকারি, ফাইজম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চালগুলো এসেছে বাজারে। এই চালগুলো আমরা একদিন দেখেছি কুমিল্লা বাজারে, দেখে 1-1.5 টাকা কমেছে। তবে বিশেষ করে মিনিকেট যে চাল রয়েছে, চালটা আসলে আমরা কমতে দেখিনি সেরকম ভাবে। আমি কুমিল্লার যে বাজার সিন্ডিকেটে যারা রয়েছে এবং তারা বলছে সিন্ডিকেটের থাবা থেকে বের হতে পারছে না কুমিল্লা প্রতিটি বাজার। বিশেষ করে আলু কথা যদি বলি, সেই আলু রয়েছে 70 টাকা, 75 টাকা, এখন হচ্ছে আজকে বাজার চলছে 80 টাকা মতো আলু। এবং যারা সাধারণ ক্রেতা তারা বলছেন আমরা যে আলু আলু যে কিনবো সেই টাকাটা তারা এখন ক্রয় করতে হচ্ছে। কুমিল্লার যে বাজার আমি দেখতে পেয়েছি, বাজারের প্রতিটি ক্ষেত্রে দেখেছি যে হলুদ, তারপর পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিনির দামও বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বাজারে আমরা দেখেছি তেলের সংকট দেখা দিয়েছে, কারণ বোতলজাত তেলের দাম যেখানে আপনি দেখতে পাচ্ছেন বোতলজাত তেল কিন্তু পাওয়া যাচ্ছে না, কোম্পানি দিচ্ছে না। তারা বলছেন যে খোলা তেলের দাম হচ্ছে 180 টাকা থেকে 190 টাকায়, বোতলজাত তেল হচ্ছে 140 টাকা। এই ছিল কুমিল্লার যে বাজার পরিস্থিতি। আসলে সিন্ডিকেটের থাবায় আসলে নাকাল কুমিল্লা সারা বাংলাদেশে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ দানা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার যাব মানিকগঞ্জের বাজারে। সেখানে খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে এসে কি বলছেন ক্রেতারা? মানিকগঞ্জের বাজারে নিত্যপণ্যের যে প্রয়োজনীয় দ্রব্য রয়েছে আসলে দাম ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে পরিবারগুলো রয়েছে তারা যে বলছেন যে বাজারে আসলে অনেকটা ঘাম ছুটে যায় তাদের। যে আগে 500 টাকা নিয়ে আসলে কিন্তু বাজার ভর্তি, ব্যাগ ভর্তি কিন্তু বাজার করতে পারতেন তারা, কিন্তু এখন 1000 টাকা নিয়ে আসলেও কিন্তু এক ব্যাগ বাজার তারা করতে পারছেন না। আর যাদের যেটি বলছেন যে টাকা আয় ছিল তাদের, সেই আয় রয়ে গেছে কিন্তু আয়ের পরিমাণ কিন্তু বাড়েনি, যে কারণে তারা অনেকটা হতাশা নিয়ে বাজার থেকে না করে কিন্তু ফিরে যাচ্ছেন। তো শাক সবজির যে বর্তমান শীতকালীন শাক সবজি রয়েছে, সেই শাক সবজিও কিন্তু দামের ঊর্ধ্বগতি। কোনো শাক সবজি কিন্তু 50 টাকার নিচে নেই, যা 50 থেকে 100 টাকা পর্যন্ত। অপরদিকে যে মাছ মাংসের বাজার রয়েছে সেটিও কিন্তু ঊর্ধ্বগতি। গরুর মাংসের দাম কিন্তু 50 টাকা কমে কিন্তু 700 টাকা বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 900 টাকা কেজি। যা সাধারণ খেটে খাওয়া এবং যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার তাদের পক্ষে কিন্তু আসলে এই মাছ মাংস খাওয়াটা অনেকটা দুরূহ হয়ে পড়েছে। ইলিশ মাছের বাজার অনেকটাই চড়া। ছোট যে ইলিশ মাছ 700 টাকা কেজি, মধ্যম সাইজের যেটি সেটি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা, এবং 1 কেজির উপরে যেটি সেটি 1900 থেকে 2000 টাকা কেজিতেও কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। অপরদিকে যে দেশি মাছ রয়েছে, দেশি মাছও কিন্তু 600 থেকে প্রায় 2000 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতার কিন্তু কোনো যে কমাতে যে প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ কিন্তু তারা কোনো কিছুই নেয়নি। যে ডিমের বাজার, সেই ডিমের বাজারও কিন্তু অস্থিরতা, যে সাধারণ খেটে খাওয়া মানুষ যে আপিসের চাহিদা মেটাতে যে ডিম দিয়েও কিন্তু সংসার চালায়, কিন্তু সে ডিমের দামও 50 টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। আর যে পাঙ্গাস মাছ সেটিও 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে একটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের পরিবারের সংসার চালানো অনেকটা দায় হয়ে পড়েছে। ভোক্তারা যেটি বলছেন যে এই বাজারে যে মনিটরিং এর যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা জোরালো নয় এবং কার্যত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আমি এ বিষয়ে কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে, এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা টাস্ক ফোর্সের মাধ্যমে মাঝে মধ্যে বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং তারা যেটি বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা অনেকটা কারসাজির মাধ্যমে এর দাম বৃদ্ধি করছে বলে করছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন। তো আমরা গত সপ্তাহে জেলা প্রশাসক এবং টাস্ক ফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং করেন, এবং সেখানে দেখা গেছে ক্রয় রসিদ ছাড়াই কিছু ব্যবসায়ী উচ্চ দামে
বিক্রি নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেটি বিক্রি করছে এবং তার দায়ে কিন্তু জরিমানাও করেছে এবং ব্যবসায়ীদের সতর্ক করেছে। অপরদিকে কিন্তু চালের দাম যে মোটা চাউল যেটা 29 চাউল, সে চাউল বিক্রি হচ্ছে 52 টাকা কেজি, নাজির চাল 72 টাকা কেজি। তো আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের কিন্তু আসলে সংসার চালানোটা এতই দুরূহ হয়ে পড়েছে যে তারা কিন্তু অনেকেই বলছেন যে দুবেলা খেয়ে কিন্তু তারা জীবন পার করছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ বাজারের সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন 23 জনপদ লাইভ। শীতের আগমনে জয়পুরহাটে গড়ে উঠেছে স্বল্প দামের অস্থায়ী পুরান কাপড়ের বাজার। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এই বাজারের ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে 0 পয়েন্ট এলাকায়, রেল স্টেশনের পাশেই এটা অবস্থিত। এই যে এখানে কিন্তু প্রতি বছর শীতের সময়, অর্থাৎ শীত যখন শুরু হয় তখন থেকেই কিন্তু এই বাজারটি মানে লাগানো হয় আর কি। এটা রেল লাইনের উপরে এই বাজারটি লাগিয়ে থাকে এখানকার ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে আপনি জানেন যে সাধারণত নিম্ন আয়ের মানুষেরা, খেটে খাওয়া দরিদ্র মানুষেরা কিন্তু এই যে এটা যে ফুটপাতের যে এই পুরাতন কাপড়ের বাজার, এখানে কিন্তু বিভিন্ন মানে দেশের যে এক্সপোর্ট যে শীতের কাপড়গুলো সেগুলো কিন্তু এখানে বিক্রয় হয়। এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এই বাজারটি এবারে একটু আগে থেকেই লাগানো হয়েছে, কারণ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু এখানকার যে মানে সাধারণ ক্রেতারা কিন্তু মার্কেটে যে বেশি দামের যে শীতের কাপড় সেটা কিন্তু কিনতে হিমশিম খাচ্ছে। আপনি দেখছেন যে এখানে সাধারণ ক্রেতারা এখানে ক্রেতারা কিনছেন। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি তো এখানে কাপড় কিনতে এসেছেন, কি অবস্থা, কেন এসেছেন? যে ভাই, আপনি জানেন যে জয়পুরহাট হলো উত্তরবঙ্গের সবচেয়ে শীতার্থ জায়গা। এখানে প্রচন্ড শীত হয়। শীতে যদিও এখনো তেমনটি লাগেনি, এখন আমরা আগে থেকে আসছি। আপনারা জানেন যে এটা হকার্স মার্কেটে আমরা কম দামে পাই। নিউ মার্কেটে আমরা এই সব কিনতে পারি না। ধরেন এই যে আমি এই জ্যাকেটটাই কিনলাম, এটা হয়তো আমরা মার্কেট থেকে কিনতে গেলে হয়তো আমরা 1000 বা 2000 টাকা লাগতো, কিন্তু সেটা কিন্তু আমরা এখানে 400 থেকে 500 টাকার মধ্যেই কিন্তু আমরা এখানে পাচ্ছি। যার দরুনে এখানে কিন্তু আমরা শুধু নিম্নবিত্ত না, আমরা মধ্যবিত্তর মানুষরাও কিন্তু আমরা এখানে আসে আমরা এখানকার শীতের জন্য নেই। আর আমরা এবারে এখন আসছি, অর্থাৎ এখন শীতের আগে যদি আমরা একটু শীতের কাপড়টা নিতে পারি তাহলে কিন্তু একটু অনেকটা সাশ্রয় পায়। এই কারণে একটু আগে থেকে একটু বাচ্চাদের এবং নিজেদের জন্য কাপড় কেনার জন্য আসছি। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আপনি শুনলেন যে এখানে কিন্তু নিম্নবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে ছাড়াও কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও কিন্তু এই যে পুরাতন কাপড়ের বাজারে কিন্তু এখানে বাজার করছেন। তো এখানে যেটা যত দিন যাবে এই বাজারটি আরো বেশি লোকের সমাগম হবে। গ্রামগঞ্জ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বাজার করে, মানে এই শীতের কাপড়ের বাজার করে থাকে। তো আজকের আমি এখানকার জয়পুরহাটে, যদিও স্থানীয় আবহাওয়া অফিসটাই পাশের উপজেলা বদলগাছি, নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে যে আবহাওয়া অফিস থেকে মিনিমাম যে আবহাওয়ার তথ্যটি জানিয়েছেন, আজ সকালে 14.4 আবহাওয়া ছিল। এই ছিল আমার জয়পুরহাটের শীতের বাজার, পুরাতন বাজার থেকে সর্বশেষ। আমি এখন ডানার কাছে চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। শীত মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নৌ চলাচলের নাব্যতার কি প্রভাব পড়ছে? ডানা, যেমনটি বলছিলেন, বর্তমানে এই শুষ্ক মৌসুমে বলা যায় যে দক্ষিণাঞ্চলের নৌপথ কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার অন্যতম কারণ হচ্ছে নাব্যতা সংকট, এবং আমরা দেখেছি যে নৌপথগুলো বিশেষ করে ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর এবং
ভোলা ঢাকা রুটে প্রায় 228 কিলোমিটার নৌপথ কিন্তু এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং এসব পয়েন্টে নৌযানগুলো চলাচল করতে গিয়ে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। ভোলা বরিশাল রুটে 2 ঘন্টার পথ কিন্তু এখন বর্তমানে 2.5 ঘন্টা লাগছে এবং একই সাথে ভোলা লক্ষ্মীপুর রুটেও যে নৌযান চলাচল করছে সেখানেও কিন্তু অতিরিক্ত সময় কিন্তু লাগছে এবং ভোলা ঢাকা রুটেরও একই অবস্থা। সেখানে 155 কিলোমিটার দূরত্বের কিন্তু বেশিরভাগ এলাকায় আপনার ডুবোচর জেগে উঠেছে, সেখানে 2 থেকে 3 ফুটের বেশি পানি থাকছে না, এ কারণে কিন্তু নৌযান চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। আমরা একটু যুক্ত করতে চাই লঞ্চ স্টাফদেরকে লাইভে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে নৌপথে আপনাদের যাতায়াত করতে গিয়ে কি ধরনের অসুবিধা হচ্ছে? আমাদের ভোলা বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল চালাতে বিশাল বিঘ্ন করছে। ডুবোচর জাগনে পানি কমে যাতে আমাদের লঞ্চ ঘন্টা বাই ঘন্টা বেজে থাকে এবং যাত্রীদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। আমার দাবি এটাই সরকারের কাছে যেন নৌপথের এই রুটগুলো ড্রেজারিং করা হোক। ধন্যবাদ। ডানা, যেমনটি শুনছিলেন লঞ্চ স্টাফরা দাবি করেছিল ড্রেজিং এর, তো আমরা একটু কথা বলতে চাই যাত্রীদের সাথে। আপনাদের এখানে যাতায়াত করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা? জি, আমাদের অবশ্য অসুবিধা হচ্ছে। আমাদের ভোলা থেকে একমাত্র উন্নত চিকিৎসার জন্য একমাত্র অবস্থান হচ্ছে আমাদের বরিশাল। তো এই বরিশাল আমাদের রোগী নিয়ে যাওয়া আসা আমাদের খুবই দুষ্কর। যেমনটি শুনছিলেন ডানা, যে আসলে সবারই কিন্তু আসলে দুর্ভোগ, কারণ জরুরি প্রয়োজনে যাদের যাতায়াত করতে হচ্ছে নৌপথ দিয়ে তাদের কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগটি পোহাতে হচ্ছে এবং একই সাথে তারা দাবি তুলেছে ড্রেজিং যদি করা হয় সেক্ষেত্রে এই নৌপথগুলো আরো বেশি সচল হয়ে উঠবে এবং বিআইডব্লিউটিও থেকেও বলা হয়েছে তাদের যে জরিপ কার্যক্রম সেটি তারা সম্পন্ন করেছে এবং অতি দ্রুত ড্রেজিং কার্যক্রম তারা শুরু করবে। তো এ ছিল আমার কাছে নৌপথে যে নাব্যতা সংকট দেখা দিয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ডানা। ছোট ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদওয়ান হাসান সাগরের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনার্স 4th বর্ষের শিক্ষার্থী রেদওয়ান হাসান সাগর শহীদ হন, যার প্রেক্ষিতে আমরা দেখেছি মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু শহীদ সাগর হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ কর্মসূচি এবং যে সমাবেশের আয়োজন কিন্তু সেটি করেছেন এবং বিগত সময়েও আমরা লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু শহীদ সাগর হত্যার বিচারের দাবিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ কিন্তু আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাগর হত্যার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলন চলমান থাকলেও তারা তাদের যে দূষররা রয়েছে সেই দূষরদের ব্যর্থ হচ্ছেন, যার প্রেক্ষিতে আজকে কিন্তু তারা এই কর্মসূচির আয়োজন করেছেন। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে। এখান থেকে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন এবং কিছুক্ষণ পরে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে। আমরা যদি একটু জানতে চাই, বিগত সময়ে হামলাও করেছেন, তারপরেও দোষররা কেন গ্রেপ্তার হচ্ছেন, আজকে আপনাদের দাবিটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, ইতিপূর্বে ছাত্র বৈষম্য আন্দোলনে ময়মনসিংহের আমাদের মেধাবী ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতেন রেদওয়ান হাসান সাগরকে তথাকথিত ভোটবিহীন হাসিনার সেই কুপুত্র মহিদুর রহমান শান্ত তার নিজের অবৈধ অস্ত্র দিয়ে দিনে দুপুরে পাকা রাস্তার উপর তাকে হত্যা করেছে। আমরা সেই সমস্ত শেখ হাসিনা সহ আমরা টিটু শান্ত সহ সেই খুনিদের মামলা হয়েছে, সেই খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য ইতিপূর্বে সারা ময়মনসিংহে আমরা পর্যায়ক্রমে আন্দোলন সংগ্রাম করেছে, দাবি জানিয়েছে। আমরা দেখতে পাই যে উল্লেখযোগ্য সংখ্যক বলছিলেন যে এই হত্যাকারী যারা রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি এবং তারা কিন্তু গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এই ছিল আমার সর্বশেষ।
ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্দোলনে নেমেছে 22টি রাবার বাগান মালিকরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কি ধরনের দাবি দেওয়া জানাচ্ছেন তারা? বাংলাদেশ সরকারের রাবার বোর্ড কর্তৃক সম্প্রতি যে রাবারের মূল্য নির্ধারণ করা হয়েছে 288 টাকা, কিন্তু বান্দরবানের বাইশারিতে এই রাবার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যেই এই রাবার বিক্রি হচ্ছে। অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের মধ্যে যে এখানে বিশাল একটি অঙ্কের টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাবার বাগান মালিকরা। এই দাবি দেওয়া নিয়েই মূলত আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে বান্দরবানের বাইশারি ইউনিয়নের স্থানীয় রাবার বাগান মালিকরা। এখানে উপস্থিত রয়েছেন বান্দরবানের যে বাইশারি ইউনিয়ন সহ নাইক্ষ্যংছড়ি বিভিন্ন এলাকার রাবার বাগান মালিকরা রয়েছেন এখানে একজন রাবার বাগান মালিক রয়েছেন নুরুল আলম কোম্পানি, এবং স্থানীয় রাবার বাগান মালিক সমিতির সভাপতি রয়েছেন রফিক আহমদ বশরি। ওনার কাছ থেকে একটু জানতে চাই আজকে কি বিষয় নিয়ে আপনারা মানববন্ধনে অংশ নিচ্ছেন? আমরা মূলত সরকার নির্ধারিত দামটি চাই এবং শতকরা 30% কর আরোপ করলে রাবারের দাম আমরা ন্যায্যভাবে পাবো। বেসিক আমাদের এই দাবি কোনো কালো সিন্ডিকেট যদি এখানে থাকে, দীর্ঘ 17 বছরের রাবারের উপর যে জুলুম হয়েছে, রাবার শিল্পের উপর যে একটি অমানবিক আচরণ হয়েছে, এটা ভেঙে যাক। একটি পরিশুদ্ধ রাবার নীতিতে, একটি পরিচ্ছন্ন রাবার নীতিতে আমরা রাবারটা বিক্রি করতে চাই। ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন, দীর্ঘদিন ধরে বান্দরবানের যে বাইশারি ইউনিয়ন রয়েছে সেই এলাকাটিকে দ্বিতীয় মালয়েশিয়া হিসেবে চিহ্নিত করে থাকে রাবার ব্যবসায়ীরা। কেননা এখানে 15,000-এর অধিক রাবার বাগান রয়েছে, যেখানে 50,000-এর মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই রাবার বাগান থেকে। কিন্তু এখানে মধ্যস্বত্বভোগী এবং সরকারের অসহযোগিতার কারণে এখানকার রাবার যারা চাষি রয়েছেন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।